পিতৃদোষ যার খুব দীর্ঘ বছর হয়ে যাবে, হুম অলমোস্ট বলে দিচ্ছি 10 বছরের বেশি হয়ে গেলেই, হুম। বা কারোর তো দেখা গেছে 3 বছর বেশি হয়ে গেলেও কাজ করছে না মন্ত্রতন্ত্র, এত নেগেটিভ কার্মা রয়েছে। এগুলো হয়তো নেগেটিভ কার্মার উপরে, অ্যানসেস্টারদের যত ভারী নেগেটিভ কার্মা থাকবে সেইটার উপরে ডিপেন্ড করে কতটা ভারী নেগেটিভ এফেক্ট দেবে একজনের লাইফে, তার ডিসেন্ডেন্টের লাইফে, মানে তার যে নিউ জেনারেশনের লাইফে। তো এইটাই হচ্ছে ক্যান্সার, ওনার যে ব্লাডের যেটা সেলটা ছিল ক্যান্সার সেল পুরোপুরি ভ্যানিশ হয়ে যায়, মানে লিউকোমিয়া বলে কিছু নেই আর ওনার শরীরে। তখন কে কিভাবে এগোতে পারবে, স্পিরিচুয়াল লাইফে বলো কি কারোর কার্মা দোষ আছে সেগুলোকে রিলিজ করানো থেকে বলো, কারোর চাকরা ক্লেন্সিং করতে হবে সেগুলোর ক্ষেত্রে বলো, যার যেরকম লাভ হবে সেক্ষেত্রে পুরো ওভারঅল একটা গ্রুপে পুরো কালেকটিভ গাইডেন্স নেওয়ানো হবে, ডাউনলোড করা। 19 বছর ধরে ওনার লাইফে চলছিল, ওনার একটা হ্যাঁ 17 বছরের মেয়ে ছিল, তার লাইফে চলছিল, তার রিলেশনশিপ খারাপ করা থেকে শুরু করে মানে এভরিথিং, সব রকম সমস্যা। তো এই যে রেমেডি করছে, হ্যাঁ কি পিতৃদোষ আছে কি নেই, কিছু একটা প্রোটেকশন চাপিয়ে দিল, সেটা তো কাজ করবেই না। প্লাস আরেকটা জিনিস বলে দিচ্ছি, সেই প্রোটেকশনটার যে নেগেটিভিটি একটা, এবার যেটার এগেনস্টে প্রোটেকশন করছে হুম। সেটা তো একটা ব্যাকফায়ার করে, মানে ফিডব্যাক দেয়, তো সেই ফিডব্যাকটা আসবে, যে পেশেন্ট তার উপর আসবে, কিন্তু সেটা আর বাইরে বেরোতে পারে। পিতৃদোষের ধরো কারণে সে এক ধরনের সিমটম ভোগ করছে, ফাইন্যান্সিয়াল ব্লকেজ বা কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে, গুঁতো কথা খাচ্ছে, ঠিক আছে, এবার তার উপরে ব্ল্যাক ম্যাজিক চাপানো হলো মানে সেইটা হয়ে গেল মাল্টিপল টাইমস, ডাবল হয়ে গেল এফেক্টটা। এবার যার ধরো সামান্য কোথাও চোট লাগবার কথা পিতৃদোষের কারণে, হ্যাঁ, তার দেখা গেলো পাটা ভেঙে গেল ওই এফেক্টের কারণে, মানে ডাবল। আছে একটা কথা বলি, হুম, যে কারোর ধরো পূর্বজন্মে কিছু অনেক সাধনা করা রয়েছে অলরেডি, ঠিক আছে, একটু জাস্ট অ্যাক্টিভেশনের প্রয়োজন, হুম, তাহলেই তার ভেতরের শক্তি জাগ্রত হয়ে যাবে। হুম। এরকম যারা থাকে, অনেকে এরকম আছে, 2-3 দিন গাইডেড মেডিটেশন সেশন জয়েন করার পরেই তারা বলতে থাকে আমি দেখতে পাচ্ছি, এটা দেখতে পাচ্ছি, সেটা দেখতে পাচ্ছি। একে তো হচ্ছে অ্যানসেস্ট্রাল ব্যাড কার্মাটা থাকছে, ঠিক আছে, তার উপরে ব্ল্যাক ম্যাজিক, মানে তুমি যদি ব্ল্যাক ম্যাজিক হওয়ার পরে, ঠিক আছে, মন্ত্র চ্যান্টিং করো বা তাবিজ কবচ ধারণ করো, পাথর করো, সেগুলো হয়ে যাবে পুরোপুরি ইউজলেস। ব্ল্যাক ম্যাজিক বলো কি পিতৃদোষ বলো, ম্যাক্সিমাম আমার টাইম লাগে 20 থেকে 25 মিনিট বা 15 মিনিটস, তার মধ্যে প্রোটেকশন থেকে শুরু করে রিমুভাল সব কিছু। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। থাম্বনেল দেখেছেন তাই ক্লিক করেছেন। পিতৃদোষ, আগে একটা পডকাস্ট হয়েছে শুভজিৎ দার সাথে, এবং ডেসক্রিপশনে সেটারও আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। আজকের পডকাস্টটা পিতৃদোষের যে কত রকমের সাইড এফেক্ট হতে পারে, তার থেকেও বড় কথা, ক্যান্সার হয়েছে না আপনার, ফার্স্ট স্টেজে আছেন, বা মনে হচ্ছে যে আপনার শরীরের কোনো একটা স্থানে কেমো নিতে হবে, বা মানে একটা সিমটম দেখতে পাচ্ছেন ক্যান্সারের, তাহলে ভাবুন তো, শুভ্রজিৎ দা আজকে আমাদেরকে বলবে যে হিলিংয়ের দ্বারা মানুষ ঠিক হচ্ছে, ক্যান্সার মুক্ত হচ্ছে। বিশ্বাস হচ্ছে না? পডকাস্টটা দেখুন, কল করুন। কল করতে তো আপনাদের সেরকম সময় শেষ হবে না, বা টাকাও লাগবে না। কথা বলুন, যদি হতে পারেন তাহলে আপনি একটা নতুন জীবনকে বাঁচাতে পারবেন, বা নিজেও বাঁচতে পারবেন। তো বেশি দেরি করবো না, ডাইরেক্ট তার কাছে যাবো। কিন্তু যেটা বলে থাকি, যে নাম্বারটা ব্লিঙ্ক করছে, মানে দাদা যেভাবে আমাদের সাথে যোগাযোগ করেছে, দাদার সাথে অনেক দিন ধরে আমার আলাপ, সেই নাম্বারটা তো ব্লিঙ্ক করছে। আপনারা আসুন, সারা বিশ্বের বাঙালির কাছে কিছু তথ্য যদি দিতে চান, আর প্রমোশনাল কাজের জন্য তো কল করতেই হবে আপনাকে, কারণ একসাথে গ্রো করলেই তো আমরা এগোতে পারবো। আর ডাইরেক্ট শুভজিৎদার কাছে। কেমন আছো দাদা? ভালো আছি, তুমি কেমন আছো বলো? এই চলছে দাদা। অনেক দিন পরে আবার একসাথে আমরা। বলছি যে আমাদের যেই পডকাস্টে তুমি আগেও অনেকগুলো কাজ করেছো, তো আজকে তোমার যে ঝুলি বলতে গেলে, বা তোমার যে ভাবনা চিন্তা, কি পেতে চলেছি? আগে একবার পিতৃদোষ নিয়ে আলোচনা করেছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এবং সেটা আজকে, খুব ভালো গেছিল কিন্তু, হ্যাঁ, মানুষ কানেক্ট করেছে তোমার সাথে, একদম ওটা বলো। একদম, হ্যাঁ, অনেক অনেক অনেক। পিতৃদোষ এখন দেখা গেলে মানে ঘরে ঘরে, ঠিক আছে, যদি 10টা বাড়ি তুমি দেখো হুম তাহলে 7টা বাড়িতেই পিতৃদোষ পাওয়া যাবে। হুম হুম তো এই বিষয়ে অনেকেই জানতেন না, ঠিক হুম। আছে, তো ওটা ওই হওয়ার পর জন্যেই, থেকে চলোকে হ্যাঁ, একটা মানে কি বলবো, মানে জানার ইচ্ছা হয়ে গেল তোমাকে। এটাই এটাই অ্যাওয়ারনেসটাকেই মানে স্প্রেড করার আমার মানে ইন্টেনশন ছিল হুম এর হুম। আগে। তো আজকে আরেকটু ডিপে যাব পিতৃদোষ নিয়ে, একদম একদম। আরেকটু ডেপথে ঢুকবো এই ব্যাপারটা নিয়ে। এবারে আমরা দেখবো আরেকটা সাইড, পিতৃদোষেরই আরেকটা সাইড দেখবো, যেটা হচ্ছে
ব্ল্যাক ম্যাজিক যদি করা হয় হুম তাহলে পিতৃদোষটাকে ইউজ করে কিভাবে ব্ল্যাক ম্যাজিকটাকে আরো বেশি ডেঞ্জারাস এবং ডেডলি করে দেওয়া যেতে পারে। মানে প্রীতিদোষ আছে, তার উপর ব্ল্যাক ম্যাজিক, হ্যাঁ, মানে কেউ করেছে এটা। ব্যাপারটা হয় কি, এবার ধরো কারোর উপর পিতৃদোষ নেই, হুম ঠিক আছে, ইনবর্ন নেই, তো তার উপরে ব্ল্যাক ম্যাজিক যদি হয় তো সেটা খুব ইজিলি কাটানো সম্ভব, হুম তাবিজ কবজ দিয়ে কি যেভাবে হোক, যার যেটা প্রসেস। হুম আর যদি পিতৃদোষ থেকে থাকে কারোর উপরে, তার উপরে যদি ব্ল্যাক ম্যাজিক করা হয় কোনো কোনো না কোনো তন্ত্রের মোডালিটি বা কোনো না কোনোভাবে, সেটা কাটানো হয়ে যায় মুশকিল। একে তো হচ্ছে অ্যানসেস্ট্রাল ব্যাড কার্মাটা থাকছে, হুম ঠিক আছে, তার উপরে ব্ল্যাক ম্যাজিক, মানে তুমি যদি ব্ল্যাক ম্যাজিক হওয়ার পরে, ঠিক আছে, মন্ত্র চ্যান্টিং করো বা তাবিজ কবজ ধারণ করো, পাথর পরো, সেগুলো হয়ে যাবে পুরোপুরি ইউজলেস। এবার যে ধরো করছে রেমেডিটা বা যে সলিউশন করে দিচ্ছে, হুম সে এই জিনিসটা দেখলো না পিতৃদোষ আছে কি নেই, ঠিক আছে, না দেখে একটা তাবিজ দিয়ে দিল বা কোনো যজ্ঞ করে দিল বা কোনো অন্য কোনো জিনিস করে দিল, রেমেডিস বা প্রোটেকশন করে দিল যেভাবে হোক, বা এঞ্জেল প্রোটেকশনই করে দিল, হুম সেটা দেখা যাবে অনেক স্লো একটা সিমটম, আর না সেকেন্ড হচ্ছে কাজই করছে না, অনেক দিন হয়ে গেল প্রবলেম যেই কে সেই, ঠিক আছে। তো এটার কারণে আরেকটা জিনিস হয়, যেটা হচ্ছে পিতৃদোষের ধরো কারণে সে এক ধরনের সিমটম ভোগ করছে, ফাইন্যান্সিয়াল ব্লকেজ বা কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে, গুঁতো কথা খাচ্ছে, ঠিক আছে, এবার তার উপরে ব্ল্যাক ম্যাজিক চাপানো হলো মানে সেইটা হয়ে গেল মাল্টিপল টাইমস, ডাবল হয়ে গেল এফেক্টটা। এবার যার ধরো সামান্য কোথাও চোট লাগবার কথা পিতৃদোষের কারণে, হ্যাঁ, তার দেখা গেলো পাটা ভেঙে গেল ওই এফেক্টের কারণে, মানে ডাবল, ঠিক আছে। তো এটাই বিষয়, মেইন ব্যাপার হচ্ছে আইডেন্টিফিকেশন, এটা করতেই লাগে কি, তোমার ব্ল্যাক ম্যাজিক তো হয়েছে, ঠিক আছে, এবার যার উপর ব্ল্যাক ম্যাজিক হয় সে কিন্তু বুঝতে পারে কিছুদিন পরে, হুম 1 বছরেও বুঝতে পারে না কেউ কেউ, আর কেউ কেউ আছে 5-6 ইয়ার্সের মধ্যে একদম গ্যারান্টিড বুঝতে পারে যে কিছু প্যারানর্মাল রয়েছে তার সাথে। হুম এটা ম্যাক্সিমাম কেসেসে যারা আমার সাথে কন্ট্যাক্ট করেছেন আমি দেখেছি। হুম তারা 3-4 বছরেও বুঝে গেছে যে এই ধরনের কিছু হয়েছে, হুম তারা এসে ডাইরেক্টলি আমায় জিজ্ঞেস করেছে ব্ল্যাক ম্যাজিক আছে বা কেউ কিছু করেছে এরকম। তো সেক্ষেত্রে বলবো পিতৃদোষ যদি থাকে, ঠিক আছে, অবশ্যই এইটা আইডেন্টিফিকেশনটা মেইন হচ্ছে ব্যাপার। কেউ ধরো বুঝতেই পারলো না যে রেমেডি করছে হ্যাঁ কি পিতৃদোষ আছে কি নেই, কিছু একটা প্রোটেকশন চাপিয়ে দিল, সেটা তো কাজ করবেই না। প্লাস আরেকটা জিনিস বলে দিচ্ছি, সেই প্রোটেকশনটার যে নেগেটিভিটি একটা, এবার যেটার এগেনস্টে প্রোটেকশন করছে হুম সেটা তো একটা ব্যাকফায়ার করে, মানে ফিডব্যাক দেয়, তো সেই ফিডব্যাকটা আসবে, যে পেশেন্ট তার উপর আসবে, কিন্তু সেটা আর বাইরে বেরোতে পারবে না। না না, ডিস্টার্ব করতে আসিনি, কিছু কথা বলতে এসেছি, যেটা হচ্ছে যে কেকে পডকাস্টে এসে যদি আপনারা চান কিছু ঘটনা যেটা আমাদের সারা বিশ্বের বাঙালির কাছে কিছু নতুন ইম্প্যাক্ট দিতে পারে, সেই জন্য আসতে পারেন। বা ধরুন কোনো রকম প্রমোশনাল কাজ, সেই জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা দেখেছেন আমরা কিভাবে কাজ করে থাকি, নাম্বার দিয়ে দিই স্ক্রিনের মধ্যে। এটা কিন্তু একমাত্র কেকে পডকাস্টই প্রথম শুরু করে। লাস্ট হচ্ছে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স, বুঝতে পারছেন না যে কি করলে বা কার কাছে গেলে ভালো হতে পারে, তার জন্য কেকে পডকাস্ট এবং যে নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে, কল করুন, আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। থ্যাংক ইউ। ঘটনায় যাওয়া যাক। আটকে যাবে, কারণ সে তো রেমেডি করতে মানে হতেই পারছে না, সেই পজিটিভ এনার্জিটা কাজ করতে পারছে না তার জন্য। তো সেই যে নেগেটিভ ফিডব্যাকটা তার বডিতে বলো, অর্গানসে বলো, মাইন্ডে বলো, সাবকনসিয়াস মাইন্ডে বেশি আটকায় এটা, যেহেতু সাবকনসিয়াস মাইন্ডের উপরেই সব কিছু, হুম ব্ল্যাক ম্যাজিক হয় সাবকনসিয়াস মাইন্ডের উপরে বেস করে, তো সেই নেগেটিভিটিটা আটকে যাবে, তো তার দুর্ভোগটা হয়ে যাবে তখন মাল্টিপল টাইমস, 3 টাইমস ডাবল হয়ে যাবে, বুঝতে পেরেছি। কতখানি ডেঞ্জারাস। একটা এক্সাম্পল যদি তুমি দাও তোমার। হ্যাঁ, অবশ্যই। তো এটা বলতে গেলে একটা ঘটনা বলতে হয়। একদমই। তো তখন আমি জাস্ট সবাই প্র্যাকটিস শুরু করি এই ফিল্ডে। তো ফেসবুকে আমার গ্রুপ ছিল এবং আমি তখন ইন্ডিয়ার বাইরের লোকেদের আমি প্র্যাকটিস করার ক্ষেত্রে দেখতাম। তো একজন আমেরিকান মহিলা আমার সাথে কন্ট্যাক্ট করেন, ফটো পাঠায় আমাকে, ঠিক আছে, তার ফ্যামিলি পিক্স পাঠায়, হাজব্যান্ডের ছবি, মেয়ের ছবি পাঠায়। তো চেকিং করা হয় তাকে। প্রথমে এসেছিলেন উনি একটা ফিজিক্যাল প্রবলেম নিয়ে, যে তার হার্টে অলমোস্ট মানে খুবই খারাপ অবস্থা ছিল, আর এতটাই খারাপ অবস্থা এভরি 6 মান্থস তাকে হার্টে, মানে তাদের দেশের যে মেডিকেল সিস্টেম অনেক অ্যাডভান্স, হুম তো সেই অনুযায়ী অপারেট করা হতো না,
একটা লাল রঙের একটা রে পাস করা হতো, হার্টের একটা নার্ভ মানে অফ করে দেওয়া হতো বা পুড়িয়ে দেওয়া হতো, এরকম একটা প্রবলেম ছিল ওনার, ঠিক আছে? এবার যদি না পুড়িয়ে দেওয়া হতো সেই পার্টটা মানে ব্লক থাকতো আর কি, হুম। ওটা না করলে তিনি মারা যাবেন, মানে এরকম কন্ডিশন ছিল। হুম। তো এই প্রবলেম নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করেছিল যদি হিলিং করে কিছু রেমেডি করা যায়। তো চেকিং করতে করতে আমি পেলাম কি, তোমার তো এইটা হিলিংটা তো আমি একটা দিচ্ছি হিলিং, এতে অনেকটাই তুমি লাভ পাবে, কিন্তু যেগুলো অলরেডি পুড়ে গেছে সেগুলো তো কিছু করা যাবে না, সেগুলো তো মানে একটা এক্সটার্নাল ড্যামেজ হয়ে গেছে অলরেডি, কিছু করার নেই। যেগুলো বাকি আছে, বেঁচে যে নার্ভসগুলো রয়েছে, সেগুলোতে অনেকটাই তুমি সুস্থ বোধ করবে, অনেক তোমার লংজিভিটি অনেকটা বেড়ে যাবে, এটুকু বলতে পারি। তো এবার তাকে হিলিং দিই, অনেকটাই বেটার ফিল করে, এবং হিলিং দেওয়ার ইনস্ট্যান্টলি উনি রিল্যাক্স ফিল করেন সঙ্গে সঙ্গে। ইন্ডিয়াতে বসে আমেরিকায় আমি হিল করছি ডিস্টেন্সে, ঠিক আছে? আহ, এবারে এতটাও তাড়াতাড়ি কাজ করবে সেটা তখন আমি জানতাম না, জাস্ট তখন স্টার্ট করেছি আমি এইগুলো করতে। তো দেখলাম যে এইভাবে এগুলো কাজ করে খুব ফাস্ট হলো। দেখলাম তারপরে কিছুদিন পরে উনি আবার কন্ট্যাক্ট করেন যে আবার যে কেসেই প্রবলেম আবার শুরু হয়েছে। তো তারপরে আমি আরও ডিপে একটু চেকিংটা করি, তখন দেখলাম ওনার সাথে কিছু নেগেটিভ এনার্জি রয়েছে। তো তারপরে আরও ফার্দার চেকিংটা বাড়াই। আমাদের চেকিং প্রসেস হচ্ছে ফার্স্টে পেশেন্টকে দেখব, তারপরে যদি কোনো নেগেটিভ এনার্জি পাওয়া যায় তখন তারপরে তার ফ্যামিলি মেম্বারদের দেখব, তাদের সাথেও কিছু অ্যাটাচ আছে কি না। ওকে, তো দেখলাম তার হাজব্যান্ডের ওপরেও কিছু নেগেটিভিটি রয়েছে, এবং সেটা তার হাজব্যান্ডের ফিজিক্যাল বডিতে এবং ব্লাডেও এন্টার করে গেছে। তো তারপরে বললাম যে তোমাদের উপরে কি কোনো তোমার কোনো এনিমিজ রয়েছে বা এরকম কিছু রয়েছে? হচ্ছে হ্যাঁ, একজন আমাদের এরকম রয়েছে। সে মানে বহু বছর ধরে তাদের ফ্যামিলি এনিমি, ঠিক আছে? মানে পুরো ওনার ফ্যামিলিটার উপরেই তাদের শত্রুতা, জেলেসি যা বলো। এবং যে মহিলাটি ছিলেন ওনার এনিমি, তিনি নিজে একজন উইকান মানে প্র্যাকটিশনার, উইচক্রাফট প্র্যাকটিস করে, ঠিক আছে? তো বললাম যে তোমাদের উপরে অনেক বছর ধরেই এই নেগেটিভ এনার্জি তার তরফ থেকে এসেছে এবং রয়েছে, এবং তোমাদের যে হেলথের ডিটোরিয়েশনটা, হেলথের যে অবনতি, সেগুলো সব ওই কারণে। এবং ওনার হাজব্যান্ডেরও যখন উনি এটা বলি তখন উনি হাজব্যান্ডের মেডিকেল রিপোর্ট আমাকে দেখায়। তো দেখি যে ওনার হাজব্যান্ডের সবে ক্যান্সার ধরেছে ব্লাডে, সবে লুকোমিয়া, সবে ধরেছে। ব্লাড ক্যান্সার, লুকোমিয়া। ওটা প্রথম স্টেজ লুকোমিয়া হয়, তো ওটা ধরেছে, ডাক্তার ডায়াগনোস করেছে। দেখলাম যে, তা বললাম তোমাদের তো মানে পুরো ফ্যামিলিটাকে এইভাবে পুরো নষ্ট করে দেওয়া হচ্ছে, আর তোমরা কিছু করোনি এর আগে, মানে কাউকে কিছু? তো ওদের দেশে তো অনেক রকম এরকম আছে, সাইকিক রয়েছে, এঞ্জেল হিলার্স রয়েছে। বললাম, আমরা অনেক কিছু করেছি কিন্তু এখনো। এবং উনি নিজে একজন সাইকিক ছিল, হ্যাঁ, সবচেয়ে বড় কথা এটা। তো তিনি বুঝতে পারেননি যে তার উপর ব্ল্যাক ম্যাজিক হচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছে, কিন্তু আমাকে চট করে বলেনি। উনি ভেবেছেন এটা আমি ঠিক করে নেবো। হ্যাঁ, আমি ফিজিক্যালি হিলিং করাবো, আমার অ্যাটলিস্ট হ্যাঁ, হেলথটা ঠিক থাকবে, মানে এই তো জন্য। তোমার কি মনে হয় মাঝে মাঝে কি নিজের পাওয়ারটাও অনেক সময় নিজের উপর ইউজ হয় না, মানে মাঝে মাঝে কাজ করে না? এটা অনেকের ধারণা আছে কি নিজের হিলিং নিজে করা উচিত নয়, কারণ হ্যাঁ, নিজের নেগেটিভিটি যেগুলো থাকে, ধরো হ্যাঁ, একটা আমার প্রবলেম, ব্যথা বা কিছু, হুম, নিজে হিল করছি মানে ওই নেগেটিভিটিটা তো মানে আমার ভেতরেও রয়েছে। হ্যাঁ, এবার সেটা যদি আমি নিজেকে নিজে হিল করতে যাই, সেই হুম, নেগেটিভিটিটাই ট্রান্সফার হবে, এটা অনেকের ধারণা। হ্যাঁ, কিন্তু সেটা ঠিক কি আছে, ঠিক? কিন্তু এটা ঠিক কি ভুল বলাটাও ভুল, ঠিক আছে? এবার যেইভাবে ইউজ করে মানে হিলিং মডালিটিটাকে, হুম, কেউ যদি করতে জানে নিজেকে হিলিং, ইজিলি করা যায়। কারণ আমি নিজেকে নিজে হিলিং করি, আমি অন্য হিলারের কাছে যাই না। আমি জানি সেটা, আমি জানি এই হুম, বিষয়টা যে তুমি নিজেকে নিজেকে হিলিং করতে পারো, তো কিন্তু সে এটাই একটা ব্যাপার। সাইকিক হয়েও সে বুঝতে পারে, মানে পেরেছিল কিন্তু পেরেছিল কিন্তু এটা সলিউশন করতে পারিনি এতদিনে, একটু হালকায় অনেক নিয়েছিল বছর বলতে হয়ে গেলে। গেছিল। হ্যাঁ, তো অনেক বললাম বছর ওনাকে, ধরে চলছে অনেক এটা। বছর, ওনার 18-19 না, ওনার বছর। বছর বলছি না, মানে ব্ল্যাক ম্যাজিকটা অনেক বছর হ্যাঁ, ধরে। 18-19 বছর ধরে ওনার লাইফে চলছিল। ওনার একটা হ্যাঁ, 17 বছরের মেয়ে ছিল, তার লাইফেও চলছিল, তার রিলেশনশিপ খারাপ করা থেকে শুরু করে মানে এভরিথিং, সব রকম সমস্যা। তো এই হচ্ছে ব্যাপার। তো যখন বললাম যে, তখন উনি স্বীকার করলেন যে হ্যাঁ, এরকম জানি আমি। এই মহিলার কথা হুম, বললেন হুম, যে উনি আমাদের শত্রু, এরকম অনেক দিন ধরে আমাদের উপরে লেগে রয়েছে। তো বললাম যে আগে তো এইটা রেমেডি করা দরকার, কারণ এটাই তোমাদের হেলথে এফেক্ট করছে। হুম, তো বললেন ঠিক আছে, তুমি যা পারো করো, আমার কোনো ইয়ে নেই, আমার পারমিশন রয়েছে। আর তখন আমি জাস্ট ফ্রি অফ কস্ট করতাম, কোনো কিচ্ছু চার্জেস নিতাম না। প্র্যাকটিস করছি তখন, বিগিনার লেভেলে বলতে পারো। তো জাস্ট ওনার হার্টের আমি তখন আবার একটা হিলিং দিই, যেহেতু আবার প্রবলেমটা ফিরে তখন সেই সময় ফিরে এসেছিল প্রবলেমটা।
তো ইনস্ট্যান্টলি দেওয়ার পরে আবার উনি বললেন আবার আমি রিল্যাক্স ফিল করছি, তা আমার ভালো লাগছে। ঠিক আছে, এবারে বললাম যে পরের দিন রাত্রেবেলা তোমার এই প্রবলেমটা সলিউশনটা হবে, প্রোটেকশন দেওয়া হবে একটা পুরো ফ্যামিলি বেস করে। তো পরের দিনে ওটা করা হলো। করার পরে উনি বললেন যে অনেকটা যে সাউন্ডগুলো পেত, উনি কানে অনেক ভয়েস শুনতে পেত রাত্রিবেলা, ঠিক আছে। ওনার মেয়েও শুনতে পেতেন, কোথা দিয়ে কোনো ভয়েস মানে চিৎকার করছে কানের সামনে, মানে জাস্ট লাইক বক্স বাজানো হয় না, হ্যাঁ, বুমারাং, ওরকম সব সময় বাজতে থাকতো ওনার কানে বেশি। আর ওনার বডিতে সবচেয়ে বেশি এফেক্ট করেছিল জিনিসটা। সাইকিকদের যার প্রোটেকশন একটু কম থাকে, সাইকিকদের কথা বলছি, ওদের কিন্তু নেগেটিভিটি খুব বেশি হিট করে, খুব বেশি পরিমাণে, এবং ওরা এফেক্ট খুব বেশি তাড়াতাড়ি হয়। যারা মানে খুব স্ট্রং প্রোটেকশন নিতে জানে, হুম, যাদের ওরা খুবই স্ট্রং থাকে, তাদের অতটা প্রবলেম হয় না। হুম, এবার উনি হয়তো প্রোটেকশন নিতে জানতেন না, হুম। বা যে প্রবলেমটা ছিল সেটা ওনার থেকেও বেশি পাওয়ারফুল ছিল। বা উনি বুঝতে পারেনি, কারণ তুমি বলছো একজন হ্যাঁ, সাইকিক হিলার তিনি যদি হয়, তো হতে পারে সে বুঝতে পারেনি যে এটা আমি ঠিক করে নেবো ভেবেছে, এটা ক্যাজুয়াল উনি লিখেছে। হিলার ছিলেন না, উনি জাস্ট সাইকিক ছিলেন, উনি সাইকিক ছিল তো? রিড করতে পারতেন। তাহলে তো সে আরো ভালো বুঝতে পারে নিজের ভেতর কি চলছে, হুম, কিন্তু সে একটুখানি ক্যাজুয়াল ছিলেন ব্যাপারটা, আমার মনে হয়। পারেননি, ডিল করতে পারেননি হুম। ব্যাপারটার সাথে। যে অপোনেন্ট ছিল সে অনেকটাই বেশি পাওয়ারফুল। তো তারপর কি হলো দাদা? এবারে প্রোটেকশন করে পরে বললেন যে আমি ভয়েসগুলো আর পাচ্ছি না, অনেকটাই কম, ঠিক আছে ভয়েসগুলো। তো এইভাবে পজিটিভ সিমটম দেখতে থাকি, ঠিক আছে। উনিও এবার 1 সপ্তাহ গেল, বললাম যে 7 ডেজ তুমি ওয়েট করে দেখো কতটা চেঞ্জেস আসে। তো 7 ডেজ পরে উনি বললেন অনেকটাই রিলিফড, ভয়েসগুলো আর নেই। হুম, আর ফিজিক্যালি বললো যে উনি ডক্টর চেক আপ করিয়েছিল, তো যেটা 6 মাস পরে ডক্টর বলেছিল যে আবার একটা রে দিয়ে আবার একটা নার্ভ ওনার পুড়িয়ে দিতে হবে, হুম। কতটা কষ্টকর ভাবো। তো বললেন যে ডক্টর আরও 6 মাস বাড়িয়ে দিয়েছে, মানে করতে লাগেনি। ও, ডক্টর চেক আপ করে বললো যে আরও 6 মাস পরে করলেও হবে, হুম, কোনো অসুবিধা নেই। আমি বাহ, এটা তো খুব ভালো সিমটম, মানে হিলিংটা কাজ করছে তার মানে। হুম, দ্যাট ইজ গুড, গুড নিউজ। এবারে হাজব্যান্ডের কথা বললো যে হাজব্যান্ডকেও ডক্টর এবার চেক আপ করাতে হবে। তো ব্লাড রিপোর্ট পুরো আমাকে ওদের যে আর ব্লাডের একটা অর্গানের আল্ট্রাসাউন্ড বলো, ওর পুরো রিপোর্ট আমাকে দিয়েছিল, ঠিক আছে। তো বললো এটা এবার বাড়ছে আস্তে আস্তে, মানে এটা আমার একটা হিলিং করে দাও, তুমি রিকোয়েস্ট করেছিল তো। ক্যান্সারের হিলিং ওটা আমার ফার্স্ট লাইফে, ওকে। তো আমি নিজেও জানতাম না যে আমি ক্যান্সার হিলিং করতে পারবো বা পারি বলে, ওকে। জাস্ট করেছিলাম, আমি আমার মতো হিলিং করেছিলাম। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, আমি চেষ্টা করব। তো করলাম। আর ওনাকে কিছু গাইডেন্স দিয়েছিলাম আমি, কি এই কটা মন্ত্র দিয়েছিলাম ছোট্ট আমাদের, ওটা চ্যান্টিং করতে বলেছিলাম, জাস্ট রাম রাম চ্যান্ট করতে বলেছিলাম ওকে। ওরা রাম চ্যান্ট করলে হার্ট চাকরাতে অনেক কাজ করে, ঠিক আছে। ওকে। হুম। তো তো উনি করতেন এটা? হ্যাঁ, করতেন। উনি আমার প্রত্যেকটা গাইডেন্স ফলো করেছেন, প্রত্যেকটা, মানে এ টু জেড। তারপর আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে হিলিং তো করে দিচ্ছি, কিন্তু একটা জিনিস মানতে হবে, সেটা হচ্ছে ওয়াটারমেলন জুস খাওয়াতে হবে এভরিডে, ব্লাডটাকে পিউরিফাই করবার জন্যে, ঠিক আছে। এগুলো সব সাইকিক গাইডেন্স, মানে কি বলবো। এর মধ্যে সায়েন্সও আছে? হ্যাঁ, অবশ্যই সায়েন্স আছে। এটা যদি সায়েন্টিফিক্যালি ল্যাবরেটরিতে বা এইভাবে পরীক্ষা করা হয়, এটাকে ন্যাচুরোপ্যাথিও বলতে পারো, কিন্তু এটা সাইকিক গাইডেন্সের মারফত বলা হচ্ছে, হুম, ওকে। তো এইভাবে গাইডেন্স করে দিই। কিছুদিন পরে, 10 দিন পরে উনি আবার কন্ট্যাক্ট করেন আমার সাথে। হুম, আমি হার্টের দিক দিয়ে অনেকটা ভালো বোধ করছি, ভালো আছি এখন অনেকটা, অতটা সমস্যা হচ্ছে না। হুম। আর হাজব্যান্ডকে বললো যে আরেকবার আমি চেক আপ করাতে যাবো কদিন পরে, আফটার 15 ডেজ। আমি ঠিক আছে, তুমি করো। তারপরে হয়েছিল কি, উনি আমাকে রিডিং করেন, যেহেতু উনিও সাইকিক, হুম। তুমি আমাকে এত হেল্প করেছো, তোমাকেও আমি একটা রিডিং করি, এটা আমার একটা রেসপন্সিবিলিটি, দায়িত্ব। ঠিক আছে, তুমি করো, কি দেখতে পাচ্ছ বলো। তো উনি পুরো পুঙ্খানুপুঙ্খ আমার ব্যাপারে সব বলে দিয়েছিলেন, ঠিক বলেছেন। এমনকি আমি কখন কিভাবে নিঃশ্বাস নিচ্ছি সেটাও বলে দিয়েছিলেন। রাত্রেবেলা আমার ঘুম হতো না, মানে ঘুম হতো না মানে ওটার কোনো রোগ নয়। তখন আমার একটা মেডিটেশনের এমন স্টেজ ছিল, যোগ নিদ্রা বলে ওটাকে। ঘুম মানে আমি ঘুমাচ্ছি ঠিকই, কিন্তু অ্যাওয়ারনেস থাকবে, ঠিক আছে। ইট ইজ কল্ড যোগ নিদ্রা। হ্যাঁ। হ্যাঁ, তখন আমি প্রচণ্ড মেডিটেশন করতাম, তো ওই স্টেজটা আমার ছিল তখন। তো উনি বলছেন যে তুমি তো ঘুমাওই না রাতে। তোমার এতে কোনো প্রবলেম হতো না? না, এত সুন্দর ঘুম ওটা, যার যে যোগ নিদ্রা ওয়াইজ ঘুমাবে, হুম। সকালবেলা উঠে সে মানে পুরো নতুন লাইফের মতো বডিটাকে ফিল হবে।
নিউ, একদম নিউ। মানে কি বলবো, 10 বছরের টায়ার্ডনেস যদি বলো একবারে বেরিয়ে যাচ্ছে একটা রাতের মধ্যে। এত সুন্দর ঘুমটা হয়। ওটা অনেক হাই লেভেলের মেডিটেশন যারা করে তাদের ওটা অ্যাচিভ করা থাকে, ওই স্টেজটা। ওটা একটা স্টেট, একটা অবস্থা, মনের একটা অবস্থা। ওটাকেই যোগ নিদ্রা বলে। তো উনি বলে দিলেন ওটা, আমার খুব মানে দেখে মানে অবাকই হলাম যে এই লেভেলের সাইকিকও রয়েছে আমেরিকায়। হুম। তো রিডিং তো নো ডাউট উনি দারুণ রিডার ছিলেন, কিন্তু নিজের প্রবলেমটা মানে এতটাই টাফ ছিল যে সলভ করতে পারেননি কোনো কোনো কারণে। হুম। অনেকে আছে রিডার ভালো, কিন্তু হিলিং বা প্রবলেম ওই সলভ যেমনি করতে পারে যে না। স্টুডেন্ট ভালো কিন্তু টিচার ভালো নয়, হ্যাঁ, এই এটাই ব্যাপার। ব্যাপারটা হচ্ছিল সেটা। তো দাদা ঠিক একটা আছে। জিনিস আমি তোমাকে হ্যাঁ। জানতে চাইবো এখানে, তুমি মেডিটেশন নিয়ে কথা বললে, তুমি একটা মেডিটেশনের ক্লাসেস করাও এবং তার জন্য খুবই নমিনাল চার্জ নাও মাসিক একটা, সেটা তোমাকে ফোন করলে, বাদিকে তো নাম্বার দেওয়াই আছে, সেটা তুমি ফোন করলে তোমাকে পেয়ে যাবে। কিন্তু ওই ব্যাপারটা একটু বলবে, মানে ওখানে কি কি শেখানো হয় বা কি কি থাকলে কি কি হুম ভালো হুম হতে হুম। পারে, ওটাই ছোট করে রাখো দর্শকদের জন্য। অ্যাকচুয়ালি গাইডেড মেডিটেশন করাই। হুম। গাইডেড মেডিটেশন হচ্ছে যে মানে ফিক্স, যে এইভাবে বসতে হবে বা এইভাবে শ্বাসের প্রক্রিয়া, এইভাবে শ্বাসের উপর ফোকাস করা, ফিক্স কিছু ব্যাপার থাকে না ওখানে। ওকে। পুরোটাই হয় সাইকিক গাইডেন্সের উপরে। ইউনিভার্সাল গাইডেন্স যেটা যখন যেটা পাওয়া হবে সেই হিসেবে মেডিটেশনটা করানো হয়। ধরো আজকে এক গ্রুপের মধ্যে, গ্রুপে অনেকে থাকে, তো মেডিটেশন করাবার কিছুক্ষণ আগে 1-2 মিনিট আগে গাইডেন্স ডাউনলোড করা হয়। ডাউনলোড ওয়ার্ডটা বলছি যাতে লোকের বুঝতে সুবিধা হয়। হুম। অ্যাকচুয়ালি ইট ইজ লাইক আকাশবাণী, ঠিক ওকে। আছে? তো ওটা ধ্যানে বসে, মেডিটেশনে বসেই গাইডেন্সগুলো ডাউনলোড করা হয় যে আজকে কি করালে সবার ভালো হবে, কে কিভাবে এগোতে পারবে। স্পিরিচুয়াল লাইফে বলো, কি কারোর কর্মা দোষ আছে সেগুলোকে রিলিজ করানো থেকে বলো, কারোর চাকরা ক্লেন্সিং করতে হবে সেগুলোর ক্ষেত্রে বলো, যার যেরকম লাভ হবে সেক্ষেত্রে পুরো ওভারঅল একটা গ্রুপে পুরো কালেকটিভ গাইডেন্স নেওয়ানো হয়, ডাউনলোড করা হয়। এবার দেখে নিয়ে সেইটা করানো হয়। এবার অটোমেটিক্যালি যার যেটা লাগবে সেইভাবে সে মানে রিয়েলাইজ করতে থাকে বসে। এবং এমন আছে, একটা কথা বলি, হুম। যে কারোর ধরো পূর্বজন্মে কিছু অনেক সাধনা করা রয়েছে অলরেডি, ঠিক আছে, একটু জাস্ট অ্যাক্টিভেশনের প্রয়োজন, হুম। তাহলেই তার ভেতরের শক্তি জাগ্রত হয়ে যাবে। হুম। এরকম যারা থাকে, অনেকে এরকম আছে, 2-3 দিন গাইডেড মেডিটেশন সেশন জয়েন করার পরেই তারা বলতে থাকে আমি দেখতে পাচ্ছি, এটা দেখতে পাচ্ছি, সেটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, একজন মহিলা আছেন, তিনি 2 বছর হয়ে গেল আমাদের গাইডেড মেডিটেশন করছেন। হুম। উনি তোমার ঘরের কোথায় ধুলোকণা লুকিয়ে আছে সব বলে দেবে। এটা এগুলো মানে যাদের ওই বললাম হুম। পূর্বজন্মের। আমি তোমাকে এটাও বলেছিলাম, আমার মনে আছে কিনা, যে আমার একসাথে একজনের দেখা হয়েছিল, যে এতটাই মেডিটেশনে মানে পর্যায়ে চলে যায়, তিনি ল্যাভিটেট করতেন, মানে হাওয়াতে একটু উঠে আচ্ছা যেতেন। আচ্ছা আচ্ছা। সত্যি কি এটা হয়? এটা আমি নিজের চোখের সামনে দেখিনি, কিন্তু ওকে। আহ, কয়েকজন কয়েকজন যোগী আছে হুম। এখনো, হুম। এখনো নেপালে পাহাড়ি অঞ্চলে পাওয়া যায়। হুম। টিবেটান লামা আছে, ঠিক আছে, ইউটিউবে একটা ভিডিও আছে, সেটা যাতে লোকে দেখতে পারে আমি সেই সেই জন্য এই এক্সাম্পলটাই দিচ্ছি। সার্চ করলে সবাই পাবে, লেভিটেটিং মঙ্ক বলে। হুম। তিনি লাইভ লেভিটেট করে দেখিয়েছেন একজন ম্যাজিশিয়ানকে। হ্যাঁ। একদম। এবং সে বলছে যে আমি এতটাই মেডিটেশনে ঢুকে যাই, আমি আমার অফিসের কলিগের বাড়ির কোন খাতে, কোন জায়গাতে, লাইব্রেরিতে, ওনার লাইব্রেরি আছে যে কলিগের, কোন কোনাতে কোন বইটা আছে, বইটার নাম কেমন, ব্যাপার কিভাবে উল্টে রাখা আছে কিনা, সেটা এসে হুম বলে হুম দিয়েছে। হুম, একদম। বলছে আমি জীবনে যাইনি তার বাড়ি, কৌশিক। এবং আমার হাজবেন্ড আমাকে থামিয়ে দেয়, কারণ আমি উনি ভাবেন যদি আমি ওই লেভেলে গিয়ে পৌঁছে যাই বা একটা জায়গায় চলে গেলাম, কোনোভাবে আটকে গেলাম, তাহলে আমি আর এখানে ফিরতে পারবো না। ঠিক, এটা ঠিক। এই জন্যে বলা হয় যে সাইকিক তো ঠিক আছে, ওটা খোলা কিন্তু সহজ, হুম। ওটা কঠিন ব্যাপার নয়, না। কিন্তু তারপরের যে মেনটেনেন্সটা, হুম। ওইটা কঠিন। এটা গুরুবিদ্যা না। ওটা গুরু ছাড়া মানে করা তো উচিতই নয়। হুম। আর যাদের অ্যাক্সিডেন্টালি খুলে যায়, অনেকের আছে অ্যাক্সিডেন্টালি খুলে যায়, হুম। তাদের আমরা গাইড করি ইমিডিয়েটলি কোনো গুরু দীক্ষা নাও, কোনো গুরু আন্ডারে স্ট্রং গাইডেন্স নাও বা প্রোটেকশন নাও, না হলে এটা মেনটেন করা অতটাই কঠিন। কারণ যখনই তোমার সাইকিক দৃষ্টিটা খুলবে, হুম। ইনস্ট্যান্টলি এবং কনস্ট্যান্টলি নেগেটিভ এনার্জি অ্যাট্রাক্ট হতে থাকবে তোমার দিকে। সেটা স্পিরিট বলো, প্রেত বলো, কি যা বলো তুমি, এটা একটা ডেঞ্জার রয়েছে এটার ক্ষেত্রে। হুম। কিন্তু আমাদের আন্ডারে যারা করেন তাদের আমরা গাইড করতে থাকি কন্টিনিউয়াসলি, এবং যদি দেখি কেউ নিচ্ছে না, গুরু পাচ্ছে না বা খুঁজে বেড়াচ্ছে, তখন আমরা একটা প্রোটেকশনের ব্যবস্থা করে দিই। হুম। এটা করি। কিন্তু দেখা যায় অধিকাংশ যারা করেন মেডিটেশন,
তাদের কার্মা রিলিজ তো হয়ই, ঠিক আছে, এবং স্পিরিচুয়ালি অনেকটা এগিয়ে যায় স্পিরিচুয়ালি। একটা লাস্ট কথা বলে নেক্সট টপিকে ঢুকবো, যেটা হচ্ছে মেডিটেশন করতে করতে অনেক মানুষের থার্ড আই খুলে যায়। তোমাদের এই মেডিটেশনে এটা কি হয়ে যায় নাকি তোমরা করিয়ে দাও? এটা কারোর ক্ষেত্রে যেটা বললাম যে কারোর হ্যাঁ, পূর্বজন্মে থাকলে অটোমেটিক হয়ে যায় অ্যাক্টিভেশনটা। ও অ্যাক্টিভেশন যেটা বুঝে থার্ড আই হ্যাঁ, অ্যাক্টিভেশন। থার্ড আই অ্যাক্টিভেশন এই এই জিনিসটা তো খুবই পাওয়ারফুল। পাওয়ারফুল বা থার্ড বলতে আই কি মানে এটাই থার্ড আই, নাকি এর ভেতরে একটা বোঝাচ্ছি এবার। ইমাজিনেশন আছে একটা মানুষের? এখানে অনেকে মনে করে থার্ড আই একটা কোনো চক্র বা কিছু, বা চোখ একটা এখানে একটা আসবে, চোখ আছে, শিবের এখানে শিবের যেমন চোখ হ্যাঁ, হ্যাঁ। আছে। ব্যাপারটা সেটা নয়। ওকে। ব্যাপারটা হচ্ছে এখানে একটা সেন্টার আছে, এনার্জি সেন্টার। হুম, আর যদি বায়োলজিক্যালি বলি, এখানে একটা গ্ল্যান্ড রয়েছে আমাদের ব্রেনে, যেটাকে হুম, মিড ব্রেন বলে, পিটিউটারি গ্ল্যান্ড বলে হুম, ওটাকে, হুম, বা পিনাইল গ্ল্যান্ড বলে, ঠিক আছে, এটা বায়োলজিক্যাল ফিজিক্যাল। আর মেডিটেশন করার ফলে যারা থার্ড আই অ্যাক্টিভেট করে, হুম, ঠিক আছে, মানে প্র্যাকটিস করছি এটাকে অ্যাক্টিভেট করার জন্য, হুম, তারা মিড ব্রেনটাকে অ্যাক্টিভেট করে সবার আগে। হুম। পুশ করতে 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 করতে, এবার যার যত টাইম হ্যাঁ, লাগবে হ্যাঁ, সেটা হ্যাঁ। ডিপেন্ড করে কার কত। এবার যার নেগেটিভ কার্মা থাকে তার সময় বেশি লাগে, ওটাকে রিলিজ করিয়ে তারপরে অ্যাক্টিভেট করতে হয়, প্রসেস আছে এটার। তো আগে এটা অ্যাক্টিভ হলো বায়োলজিক্যালি, দেন কি হয়, যে আজ্ঞা চক্রা বলে যেটাকে, হুম, ঠিক হুম। আছে, সেইটা অ্যাক্টিভেট হয়। এর ভেতরে ডিপ সায়েন্সে আমি এখন যাচ্ছি না, একদমই না, অনেক একদমই। সিক্রেট রয়েছে এটা এর মধ্যে। এটার জন্য ফোন করতে হবে, বা এর ক্লাসে জয়েন করতে হবে, হ্যাঁ, নাম্বার আপনাদের অবশ্যই দেওয়া অবশ্যই আছে। অবশ্যই। আপনি ফোন করুন, বা বাদবাকি তো সবই আরো পডকাস্ট আমাদের বাকি আছে, কিন্তু এটাতে আপনি ফোন করতেই হবে। তো ওইটা অ্যাক্টিভেশনের হুম, পরে এই যে সেন্টারটা, আজ্ঞা চক্রটা, হুম, সেইখানে এনার্জিগুলো মানে স্টোর হতে থাকে, ঠিক ওকে। আছে, প্র্যাকটিস আছে ওটার হুম, অনেক হুম, রকম। হুম, হুম। স্টোর হতে হতে সেই জায়গাটা ধাক্কা পুশিং হতে থাকে। এবার আইটা যেটা আমরা দেখি কি ছবিতে দেখি বা লোকের মুখে শুনি, বাইরের দিকে এরকম খুলে যায় একটা চোখ, হ্যাঁ। তো সেটা বাইরের দিকে অ্যাকচুয়ালি খোলে না, সায়েন্সটা হচ্ছে ভেতর দিকে খুলে। ইনার আইও বলা যেতে পারে, হুম, বলা হুম, হয় এটাকে ইনার আই, ঠিক আছে। তো আমাদের ভেতরে আরেকটা সায়েন্স বলি, পুরো ইউনিভার্স রয়েছে। হুম, বাইরে যেটা আমরা ইউনিভার্স দেখি সেটা আমাদের ভেতরে রয়েছে। তো এই আইটা যখন খুলবে, তোমার অ্যাক্সেস পেয়ে গেলে তুমি, চাবি, পুরো ইউনিভার্সে বিশ্ব ব্রহ্মাণ্ডের অ্যাক্সেস পেয়ে গেলে তুমি। তুমি কি জানতে চাও, কোন প্ল্যানেটে কি হচ্ছে, মার্সে কি হচ্ছে, মুনে কি হচ্ছে, সব তো তোমার ভেতরে। তুমি যখনই ইনার আইটাকে অ্যাওয়েকেন করবে, তুমি সব ভেতরেই দেখতে পাবে। দিস ইজ থার্ড আই সায়েন্স। তাহলে দাদা, ওনার কি ক্যান্সারটা ঠিক হয়েছিল? এবারে বলি, 15 দিন পরে উনি আবার ডক্টরের কাছে নিয়ে যান ওনার হাজব্যান্ডকে। হুম, তো তারপরে আমাকে আবার রিপোর্ট পাঠায়, পুরো আমার যে গ্রুপটা ছিল হ্যাঁ। ওইখানে। আর আমার নাম করে উনি লেখেন, ঠিক আছে, ফিডব্যাকটা রয়েছে যে উম, আমার গাইডেন্সে আমার নাম করে লিখেন, সুপ্রজিৎ রয়ের গাইডেন্সে চলেছিলাম। হ্যাঁ, আমার হার্টের এই কন্ডিশন ছিল, এরকম ফল পেয়েছি। প্লাস ডক্টরের কাছে যখন ক্যান্সার চেক আপটা করালো ওনার হাজব্যান্ডের, তো পুরোপুরি ডক্টর বলে দিলেন হি ইজ ক্যান্সার ফ্রি। তুমি ক্যান্সার মুক্ত করেছো তাকে? এটা আমি মানে নিজেও জানতাম না যে এইভাবে করলে এটা হয়ে যাবে বলে। হ্যাঁ। কিন্তু ক্যান্সার, ওনার যে ব্লাডের যেটা সেলটা ছিল, ক্যান্সার সেল পুরোপুরি ভ্যানিশ হয়ে যায়। মানে লিউকেমিয়া বলে কিছু নেই আর ওনার শরীরে তখন। বাপরে। তো এখনো তিনি সুস্থই আছেন, ভালো আছেন এখন? একদম ফিট। কবে, কত বছর আগেকার ঘটনা এটা? এটা ধরে নাও 13 বছর আগে, 13 বছর আগে থেকে? তখন আমি কলেজে পড়ি। এখনো ভালো আছেন উনি? হ্যাঁ, একদম। বাহ! আর দাদা, তোমার মনে হয় না যে এটা তার পাস্ট লাইফ, কোনোভাবে কর্মাটা ওনার সাথে এসছে? এই ক্যান্সার হওয়া, বা হ্যাঁ, হ্যাঁ, ওনার হ্যাঁ। সাইকিক যে ওনার যে বউ ছিলেন, ওনারও যে প্রবলেমগুলো, ওনার মেয়েও ছিলেন। তো মনে হয় না এটা কর্মফল, বা এটা হয় না যে কর্মা যেটাকে আমরা বলি আগের জন্মের, সেরকম কি কোনো ব্যাপার ছিল এর মধ্যে? কার্মা তো অনেকটাই কানেক্টেড থাকে এর সাথে। হুম, তোমার শরীরে বলো, মনে বলো, আর ইমোশনে বলো, যা যা নেগেটিভিটি থাকবে বা আছে, সেগুলো কোনো না কোনো পাস্ট লাইফ কর্মার সাথে যুক্ত থাকেই। এবারে ম্যাক্সিমামটা দেখা যায় যে যুক্ত থাকে, কিন্তু আমি কয়েকটা ইনসিডেন্ট দেখেছি এবং কেসে স্টাডি করেছি, যেগুলো হচ্ছে ফার্স্ট টাইমার। ফার্স্ট টাইমার বলি, আমি বলি ফার্স্ট টাইমার, এর কারণ হচ্ছে কর্মাটা এই জন্মে ক্রিয়েট হচ্ছে,
ধরো তোমার ব্যথা তো এখানে হুম। এক্সাম্পল, এটা ধরো দেখলাম আমি তোমার পাস্ট লাইফের কোনো কারণের জন্য হচ্ছে, পাস্ট লাইফে তুমি এইখানেই কাউকে আঘাত করেছিলে, সেটার ফল ভুগছো। আর আবার দেখা গেল যে তোমার এইখানে ব্যথা, কিন্তু যখন এইটা ধরো চেক করলাম তখন দেখলাম কোনো পাস্ট লাইফ কর্মা ছিল না, এটা ফার্স্ট টাইম। এটাকে বলি ফার্স্ট টাইমার। অনেকের ওপর ব্ল্যাক ম্যাজিক হয়, বা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে পাস্ট লাইফ কর্মার সাথে যুক্ত। পাস্ট লাইফ কিছু একটা খারাপ করেছিল, তো হুম। সেই এসে ফিরে এসে রিভেঞ্জ নিচ্ছে বা এরকম কিছু প্রতিশোধ হুম। বা জেলাসি করছে। আর এমনও দেখেছি যে ফার্স্ট টাইমার্স এই লাইফে এসেই ব্ল্যাক ম্যাজিক করছে, দ্যাট ইজ মানে ফার্স্ট এই লাইফেই ব্যাড কার্মাটা ক্রিয়েট করলো, হুম। এবং সেটা যদি সে ক্ষমা না চায় বা নিবারণ না করে, হুম। নেক্সট লাইফে এবার ভুগতে হবে সেটার জন্য। মানে এই লাইফে ক্রিয়েট হলো তার কার্মাটা। কার্মা দুরকম এইভাবে কাজ হয়, করে। দুরকম হয়। এইটাকে ধরো এই জন্মে একেবারে শেষ করা যেতে পারে। অবশ্যই করা যেতে পারে। এর এক্সাম্পল দেবো একটা। দাও। এবং একটা জিনিস, তোমাকে ফোন করলে এটা করে দেবে তো হ্যাঁ, দর্শকদের? আমাদের অনেক রকম প্রসেস আছে। থ্যাংক ইউ। তুমি either এক্সাম্পলটা through একটা দাও। meditation or by healing or by PLR past life regression by hypnotherapy, অনেক রকম প্রসেস আছে, তো একদম। করা যায়। হুম। এক্সাম্পল হচ্ছে মহাভারতের জামানায় শ্রী বাসুদেব কৃষ্ণের কথা আমরা জানি। হুম। তো সেখানে যখন একটা অসুর তাকে তাড়া করেছিল, রণছোড় নাম হয়েছিল যা হ্যাঁ। বাসুদেব কৃষ্ণর, যে অসুরটার কারণে, তো তাকে তিনি একটা গুহায় দৌড়ে দৌড়ে গিয়ে প্রবেশ করায়। সেখানে একজন যোগী ছিলেন, অনেক বছর ধরে তপস্যা করছিলেন, ঠিক আছে? তো সে যখন দৃষ্টি ফেলে সেই ওষুধটার দিকে, সে পুরো পুড়ে ছাই হয়ে যায়। তো কৃষ্ণ তখন ওই যোগীটাকে আশীর্বাদ করেছিল, তোমার যে কর্মা, ওনার ওই লাইফেই ছিল ওনার পুরো কর্মাটা নেগেটিভ কর্মা, ঠিক আছে? তো উনি সেটা তপস্যা করে রিলিজ করাচ্ছিলেন। তো কৃষ্ণ বলেছিলেন তুমি এই জন্মের যা পাপ করেছিলে এই জন্যই খণ্ডন করো, এই পাহাড়ে চলে যাও, উনি পাহাড়ে যেতে বলেছিলেন। তো ওখানে তপস্যা করে সব রিলিজ করা, তোমার মুক্তি হয়ে যাবে। এর চেয়ে বড় এক্সাম্পল আর কি দেবো? মানুষ যদি চায়, এই লাইফটাই তার শেষ হতে পারে, সম্ভব। এরপর সে এটা পুনর্জন্ম নেবে ইচ্ছার না? উপরে, সেই রকম প্র্যাকটিস করতে হবে তাকে। প্র্যাকটিসেস রয়েছে। কেউ যদি বলে যে আমি আর আসবো না, জাস্ট মুখে বলছে যে আমি আর আসবো না, আমি আর আসতে চাই না, অনেকের মুখে শুনি আমি, হুম। আমি আর আসবো না, আমার ভালো লাগছে না, আবার আসবো কেন, আর আসবো না, অনেক কষ্ট, অনেক বেদনা সহ্য করতে হয়। মুখে বলছে কিন্তু কিছু করছে না, দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে। তুমি বলো, ইচ্ছাটা এত প্রবল করো যে এটার জন্য তুমি কাজ করবে, কিছু প্র্যাকটিসেস করবে, তবে তুমি আসবে না, সেই জিনিসটা ক্রিয়েট হবে, তৈরি হবে। কোনো গুরুর আন্ডারে যাও, প্র্যাকটিস করো, তপস্যা করো, তবে সেই এনার্জিটা ক্রিয়েট হবে, সোলটা ক্লিয়ার হবে, কর্মা থেকে রিলিজ হবে, কর্মাগুলো, পাস কর্মাগুলো, ব্যাড কর্মাগুলো, ব্যাড কর্মা রিলিজ হলো, এবং পূর্ণ কর্মা, গুড কর্মাগুলোর সাথেও কোনো অ্যাটাচমেন্ট থাকবে না, তবে তুমি মুক্তি, মানে মুক্ত। ইট ইজ নট লাইক যে ভালো কর্ম করলাম আমি মুক্তি পেয়ে যাবো, আমার আর আসতে হবে না। তোমাকে দুটো রিলিজ করতে হবে, গুড কর্মা অ্যান্ড ব্যাড কর্মা, তবে পাবে তুমি মুক্তি। তোমার মনে হয় না যে কর্মা ভগবানকেও তো ছাড়ে না? না, ছাড়েনি, বাসুদেব কৃষ্ণকেও ছাড়েনি, শ্রী রামচন্দ্রকেও ছাড়েনি। বাসুদেব কৃষ্ণ গল্পটা সবাই জানে, যে সবাই লাস্টে জানে। একজন বেদ তাকে বান মেরেছিলেন। হুম। সেই বেদ ছিল গিয়ে ত্রেতা যুগে বালি, হুম। যাকে শ্রী রামচন্দ্র পিছন দিক থেকে মানে আড়াল থেকে মেরেছিলেন। সেটাই কর্মা হয়ে রিটার্ন ব্যাক করে। হুম। তো কর্মা থেকে কেউ মুক্ত নয়, সবাইকেই। হ্যাঁ, দাদা, আমরা যখন ফোনে একবার কথা বলছিলাম যে অনেকে বোঝে না যে কর্মা এক্সচেঞ্জ কি, এনার্জি এক্সচেঞ্জ কি। তো এই ব্যাপারটা দর্শকদের জন্য একটু ইজি করে দাও তুমি। অবশ্যই অবশ্যই। যখন অনেককেই আমি বলি যে কর্মা এক্সচেঞ্জ এত বা এনার্জি এক্সচেঞ্জ এত, কর্মা এক্সচেঞ্জ কি বা এনার্জি এক্সচেঞ্জ কি, মানে জানেন না অনেকেই। তো এবারে বলি ব্যাপারটা। কর্মা এক্সচেঞ্জ হচ্ছে, ধরো কারুর কর্মা আমি হিল করছি, ঠিক আছে, বা কাউকে আমি এঞ্জেল থেরাপি দিয়ে হোক, যেভাবে হোক, বা কারোর জন্য আমি রিডিং করছি, ট্যারট কার্ড রিডিং করি বা সাইকিক রিডিং করি। তো তার যে একটা নেগেটিভ কর্মা সে এত দিন ধরে পাস্ট লাইফ থেকে হোক বা প্রেজেন্ট লাইফ থেকে হোক বহন করে নিয়ে আসছে, সেটা হতে পারে এইটুখানি, বা সেটা হতে পারে হিমাচল পর্বতের মতো এত বড় নেগেটিভ কর্মা, হতেই পারে। এবার যখনই থার্ড পার্সন মানে আউটসাইডার, তার ফ্যামিলির মেম্বাররা নয়, আউটসাইডার টাচ করবে, যখনই সেই কর্মাটাকে রিড করবার জন্য হোক বা হিলিং করবার জন্য হোক,
ওই পুরো পাহাড়টা চাইবে কি আমার উপর চলে আসতে। ঠিক আছে, একদম 3 টাইমস ডাবল হয়ে আসবে, এতটা পাওয়ারফুলি আসে। হয় এরকম? সবার ক্ষেত্রে হয়, জ্যোতিষীদের ক্ষেত্রে হয়, ট্যারোট কার্ড রিডারদের ক্ষেত্রে হয়, রেকি হিলারদের ক্ষেত্রে হয়। অনেক রেকি হিলার আছে, হুম। আমি নাম বলছি না, ঠিক আছে, বড় বড় রেকি হিলাররা আছে, হিলিং করতে মানে গ্র্যান্ড মাস্টার, তারা হিলিং করার সময় বা হিলিং করার পরে তারা অসুস্থ হয়ে যায়, হ্যাঁ, এটা তারপরে আবার শুনেছি আমি। নিজেদের হিলিং করে। এটা আমি শুনেছি। তাদের মানে দিনে ৩টে থেকে ৪টে বেশি দেখে না তারা। না, দেখে নিজেদের মানে হিলিং করে। নিজেদের হিলিং করে এবং বলে এটা বলে না যে আমি নিজেদের হিলিং করি, কিন্তু বলে যে এরপর বেশি আমরা করতে পারি না, কারণ এনার্জি ড্রেন আউট হয়ে যায় আমাদের অনেক। হ্যাঁ, এই যে এনার্জি ড্রেনিং আউট হওয়ার ব্যাপারটা, এটা কেন হয়? এটা ওই নেগেটিভ কর্মাটা নিজেদের উপর চলে আসছে। যখনই আমি এটা সায়েন্সটা বলছি, আমাদের থেকে কারো কোনো থার্ড পার্সন, আমাদের হুম। ফ্যামিলি মেম্বার নয়, কোনো সম্পর্ক নেই ব্লাড লাইনেজের, হিলিং করছি বা রিডিং করছি, পজিটিভ এনার্জিটা তার কাছে যাচ্ছে, এবং যে আমাদের যে পজিটিভ এনার্জিটা যে খান থেকে যাচ্ছে, ধরো আজ্ঞা চক্র থেকে যাচ্ছে, রিডিং করছি মানে আজ্ঞা চক্র থেকে যাচ্ছে, সেই জায়গাটা একটা গ্যাপ তৈরি হয়। এবার গ্যাপটা যে তৈরি হলো, সেখানে একটা কিছু তো মানে ফিল আপ করবে, কি ফিল আপ করবে, সেটা তার নেগেটিভ কার্মাটা এখানে ঢুকবে, মানে ফিল আপ করবে। ঠিক আছে, এবার যদি সেখানটা আমি পূরণ না করি কোনোভাবে, তাহলে তো আমি অসুস্থ হয়ে যাব। তার জন্য কি করা হয়, এটা রেকি বড় বড় গ্র্যান্ড মাস্টাররাও বলে গেছেন, এবং ডিফারেন্ট তন্ত্রের মোডালিটি বা হিলিং মোডালিটিস অলমোস্ট সবাই বলে যে পরিবর্তে কিছু নিতে হবে। এক গ্লাস, ধরো আমি কোনো ফ্যামিলি মেম্বারদের কোনো হিলিং করছি বা রিডিং করছি, সেক্ষেত্রে এক গ্লাস জল হলেও নিতে হবে, মানে খেতে হবে তার হাত দিয়ে, সে যেন তার হাত থেকে দেয়। ওইটা কেন? ওটার পজিটিভ এনার্জি সে আমাকে দিচ্ছে। হ্যাঁ, এবারে ওই জায়গাটা সে আমাকে হেল্প করছে ফিল আপ করে দিতে, হলো। এবার সে যে এটা আমাকে দিল, এটা তার জন্য গুড কার্মা ক্রিয়েট হলো। ওকে, এবার সে যে গুড কার্মাটা ক্রিয়েট করলো, হুম। তো নেগেটিভ যে কার্মাটা, সেটা একবার এইভাবে আসবে, এখানে সে আমাকে এনার্জি এক্সচেঞ্জ দিচ্ছে, এখানটা অলরেডি ফিল্ড হয়ে গেল, হুম। এটা ধাক্কা খাবে, জাস্ট লাইক দেওয়াল দাঁড়িয়ে হুম। গেল, ধাক্কা খেয়ে আবার তার দিকে যেতে চাইবে, তার দিকেও যেতে পারবে না, সে গুড কার্মা ক্রিয়েট করে ফেলেছে আমাকে গিফট করে বা ডোনেশন করে। বোঝা গেল? কোথায় যাবে? এটা নষ্ট হয়ে যাবে, যাওয়ার সেটার কোনো জায়গাই নেই। এই জন্যই এনার্জি এক্সচেঞ্জ বলে বা কার্মা এক্সচেঞ্জ বলে এটাকে, পুরো সায়েন্সটা এটা। এটাকে আমরা ইংলিশে বলছি, কিন্তু দেখতে গেলে গুরু দক্ষিণা যেটাকে আমরা বলে থাকি। গুরুদক্ষিণা বলে হ্যাঁ, ওটাও বলে এটাকে, হ্যাঁ, দান বলে, দান। ডোনেশন বলে। হুম। ঠিক আছে, এবারে আমার ক্ষেত্রে কি করি, আমি অলওয়েজ আমি গাইডেন্স নিই। ঠিক আছে, অলওয়েজ, মানে কোনো কিছু রিডিং করবার আগে বা হিলিং করবার আগে অলওয়েজ গাইডেন্সটা নিই, যে এনার্জি এক্সচেঞ্জটা কী এবং কতখানি নিতে হবে, জায়গাটাকে ফিল করার জন্য জাস্ট। এবার কারোর ক্ষেত্রে দেখা যায় যে এনার্জি এক্সচেঞ্জ নিতে হবে না, ঠিক আছে, তাকে বলি যে আপনি কিছু দেবেনই না আমাকে, আমি করব, কিন্তু দেবেন না, উনি দিতে চাইলেও আমি বারণ করি। এমন কিছু কারবার রয়েছে যেটা নেওয়ার দরকার নেই, ঠিক আছে, এই জন্য চেকিং ইজ মাস্ট, অলওয়েজ দেখে নিয়ে তারপরে। একদম। তো দাদা, আমরা একেবারেই শেষের দিকে আছি। আজকে যদি তুমি কিছু রাখো, তোমার এত তো তুমি ঘটনা আছে তোমার কাছে, তার মধ্যে। তো রিসেন্টলি একজন ভদ্রমহিলা কে পডকাস্ট দেখে আমার সাথে কন্ট্যাক্ট করেন, তো ওনার ছিলেন আর কি পিতৃদোষের সমস্যা। ঠিক আছে, তো উনি আসেন আমার কাছে, তো চেকিং করি, ওনার হাজব্যান্ড মারা যান। ওকে, তো যখন চেকিংটা করি তখন ওনার বাড়ি দেখা গেল যে পুরো নেগেটিভ এনার্জিতে পুরো একদম সারাউন্ডেড, ঘেরা, এবং ওনার প্রত্যেকটা রুমে, বাথরুম থেকে শুরু করে ঘরে, বেডরুমে, লিভিং রুমে এন্টিটিসের ছাপ, শ্যাডো টাইপ ঘুরে বেড়াচ্ছে বা কোথাও আটকে রয়েছে, এবং প্রত্যেক কটা এন্টিটি ওনার অ্যানসেস্টারদের, কোনো না কোনো অ্যানসেস্টার তারা ওনাদের, ব্লাড রিলেশনে রয়েছে। কেউ মুক্তি পায়নি। দাদু থেকে শুরু করে তার পিতা, তার পিতা, হ্যাঁ, এত বড় রিলেশন আছে। এত বড়, সবার আত্মাগুলো কোনো না কোনো জায়গায় আটকে রয়েছে, ট্র্যাপড, মুক্তি পায়নি কেউ। বললাম আপনাদের তো খুব ভারী সমস্যা, আপনারা কিছু করেননি, পিণ্ড দেননি বা কিছু করাননি। হুম। আমরা সব কিছু করিয়েছি কিন্তু কিছু হচ্ছে না,
কাজে বাধা, ব্লকেজেস, তারপরে ওনারা গুরু দীক্ষিত, চ্যান্টিং করেন কিন্তু তাও কিছু কাজ হচ্ছে না। সম্ভব এতটা পাওয়ারফুল ওরা? পিতৃদোষ যার খুব দীর্ঘ বছর হয়ে যাবে, হুম অলমোস্ট বলে দিচ্ছি 10 বছরের বেশি হয়ে গেলেই, হুম। বা কারোর তো দেখা গেছে 3 বছর বেশি হয়ে গেলেও কাজ করছে না মন্ত্রতন্ত্র, এত নেগেটিভ কার্মা রয়েছে। এগুলো হয়তো নেগেটিভ কার্মার উপরে, অ্যানসেস্টারদের যত ভারী নেগেটিভ কার্মা থাকবে সেইটার উপরে ডিপেন্ড করে কতটা ভারী নেগেটিভ এফেক্ট দেবে একজনের লাইফে, তার ডিসেন্ডেন্টের লাইফে, মানে তার নিউ জেনারেশনের লাইফে। তো এইটাই হচ্ছে ব্যাপার। এবারে তার যখন জেনারেশন ওয়াইজ চেক করি যে কত জেনারেশন ধরে, কারণ প্রচুর এন্ট্রিজ দেখছিলাম ওনার বাড়িতে, আর সবাই ওনার অ্যানসেস্টার কেউ না কেউ। চেকিং করে দেখলাম 19th জেনারেশন থেকে পিতৃদোষ, 90তম। ওখান দিয়ে পুরো লাইনেজ। এবার কার্মাটা চেক করতেই হয়েছে যে এত ভারী, আর এতদিন থেকে, তখন সেই রকম কোনো কার্মা ছিল তার। সেই 90 মানে অনেক বছর আগেকার কথা, রাজাদের আমাদের ব্যাপার এটা। হুম, হুম। তো চেক করে দেখলাম যে সেই সময় উনি কোনো সেনাপতি টাইপ কেউ ছিলেন, তো অজস্র মানুষকে উনি মেরেছেন বা অত্যাচার করেছেন, জেলে বন্ধ করেছেন, এরকম টাইপের কার্মা দেখছিলাম। সবার মিলিত কার্মা উনি নিয়ে গেছেন। ঠিক আছে, এবার সেই কারণে একজনের থেকে পিওর সোলকে উনি হার্ট করেছিলেন, হুম। আঘাত করেছিলেন। সেই যে একটা কার্স টাইপের একটা কার্স লেগে গেছিল ওনার উপরে, ওই সব টাইপের, সেই জন্য উনি মুক্তিই পাননি। অত বছর ধরে উনি ট্র্যাপড হয়ে, মানে একটি অন্য ডাইমেনশনে, অন্য একটি যোনিতে উনি ট্রান্সফার হয়ে গিয়ে পুরো ওনার বডি থেকে শুরু করে পুরো মানে রূপান্তরণ হয়ে গেছিল পুরো অন্য ডাইমেনশনাল বিইং হিসেবে। রাক্ষস বলতে পারো, বা কি বলবো, পিশাচ বলতে পারো। ঠিক আছে, এটা হাইয়ার ডাইমেনশনাল পিশাচ। নর্মাল যেগুলো পিশাচ কানে শুনতে লাগে ওরকম নয়, এর প্রচুর ক্ষমতা। এ চাইলে পরে জিনিস ফেলে দিতে পারে, এ চাইলে পরে তোমার গ্লাসের জলের টেস্ট পাল্টে দিতে পারে। ঠিক আছে, এই ধরনের ক্ষমতা। তো দেখলাম জিনিসটা কোথায় আটকে রয়েছে। তো ওনাকে বললাম, আপনার এরকম বাড়িতে এই ধরনের কোনো অন্ধকার জায়গা রয়েছে? বললেন হ্যাঁ। বললাম ওখানেই এই প্রবলেমটা, মেইন যে সমস্যাটা এখানে রয়েছে আটকে। বললাম এই এন্টিটিটাকে রিলিজ করাতে হবে, তাহলেই সবাই মুক্তি পাবে। ওনার কারণে ওনার নেক্সট জেনারেশন যতজন হয়ে এসেছে এতদিন ধরে, কেউ মুক্তি পায়নি, ওই অভিশাপটা বহন করে নিয়ে এসছে। বাপরে, কতটা সাংঘাতিক! কোথাকার ঘটনা দাদা এটা? আমাদের ওয়েস্ট বেঙ্গলের ঘটনা। আমি আরো বিস্তার বলছি না, আমার প্রাইভেসি মেনটেন করার না, তুমি ডিস্ট্রিক্ট তো বলতেই পারো। আহ, কলকাতার? বারাসাত। বারাসাত মানে উত্তর 24 পরগনা। তো সব হলো, ডিসাইড হলো। এবং আরেকটা কথা তুমি বলি, গেছিলে ওখানে? না, আমি তো সব মানে কি বলবো, আমি ক্লায়েন্টের বাড়ি ভিজিট করি না। ঠিক আছে, এবার অনেকে কল করে বলেন যে আপনি কি বাড়িতে আসবেন বা বাড়িতে এসে দেখুন। বাড়িতে আমি যাব না। এর কারণ একটাই, যে আমি আমার একটা অরা বহন মেনটেন করি। এবার যে পেশেন্ট, যে রোগী, ধরো কারোর জ্বর হয়েছে, আমি এইভাবে এক্সাম্পল দিচ্ছি, যদি জ্বরের মধ্যে আমি হাতটা ঢুকিয়ে দিই, ঠিক আছে, তাহলে তো মানে তার প্রবলেম আরো বেড়ে যাবে, তার বেশি মানে কষ্টটা হবে না। ধরো তোমার ব্যথা, আমি টিপলাম ওখানে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তুমি গেলে ওরা ওরা এদিক ওদিক নাচানাচি করবে, প্রবলেম হবে, ওই ওদের ব্যাপারটা। প্রবলেম বেড়ে যাবে, আমার কিছু হবে না। হ্যাঁ। এই জন্য আমি কারোর বাড়ি ভিজিট করি না। আর যার যত বড় সমস্যা তাকে আরোই দূরে রাখি। আমি অনলাইনে আপনার কাজ করব বা অনলাইনে আপনাকে প্রোটেকশন দিচ্ছি, হুম। এইভাবে। তো যাই হোক, ওটা ছিল হচ্ছে, এবারে বলি, ওনার এতদিন ধরে প্রবলেমটা ছিল, এবং সেই ভদ্রমহিলার একটা এবিলিটি ছিল, এবিলিটি বলবো না ঠিক, উনি খুব সাজেস্টেবল। ঠিক আছে, সাজেস্টেবল মানে সেন্স করতে পারে জিনিস। শ্যাডো চলে যাচ্ছে সামনে দিয়ে, উনি দেখতে পেতেন ঘরের মধ্যে। ঠিক আছে, এখানে কেউ ধরছে চেপে, বুঝতে পারতেন। এবং বাথরুমের লাইট হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছে, এগুলো হতো। যেদিন আমার সাথে কন্ট্যাক্ট করেন ওই দিনই ওনাদের বাথরুমের লাইট খারাপ হয়েছে, এবং টানা 3 দিন ধরে উনি লাগাচ্ছেন, খারাপ হচ্ছে, লাগাচ্ছেন, খারাপ হচ্ছে। কন্ট্যাক্ট করার পরে আমাকে ফোন করে করে আমাকে বলতো যেরকম হচ্ছে। আর তুমি এদিকে কাজ করা শুরু করেছো? করিনি তখন, জাস্ট কন্ট্যাক্ট হয়েছে, কথা কন্ট্যাক্ট বলছি। হয়েছে, কথা হয়েছে। হ্যাঁ। এবারে বলি, উনি বসেছিলেন, তো এবারে ওনাকে বললাম যে আপনি কিন্তু দেখতে পাবেন, আপনাকে যদি আমি দেখাই যে আপনার কি সমস্যা রয়েছে, আপনি নিজে দেখতে পাবেন।
ওনাকে জাস্ট একটা ট্রান্সের আমি ক্রিয়েট করি, ঠিক আছে? তো সঙ্গে সঙ্গে উনি ট্রান্সে যান। আমি জাস্ট জিজ্ঞেস করছি ওনাকে, বলুন আপনার কোথায় কোথায় কি দেখতে পাচ্ছেন? উনি বলছেন আমার এখানে এই এটা দেখতে পাচ্ছি, ওটা দেখতে পাচ্ছি। তারপর মেইন যে এন্টিটিটা ছিল, জাস্ট বললাম যে দেখুন ওই জিনিসটা আপনার কি কি ক্ষতি করছে এবং করেছে এতদিনে। উনি নিজেই আমাকে বলছে, আমি দেখতে পাচ্ছি ওনার মুখ দিয়ে আগুন বেরোচ্ছে আমার সন্তানদের দিকে, ঘর বাড়ি পুরো জ্বালিয়ে দিচ্ছে, ঠিক আছে? নিজে দেখতে পাচ্ছেন। আর জিজ্ঞেস করলাম এন্টিটাকে কেমন দেখতে, সেটাও উনি ডিসক্রিপশন দিচ্ছেন বসে, এরকম দেখতে, বড় ওই এরকম বিগ বডিড। ঠিক আছে, ফিরে আসুন। ফিরিয়ে আনা হলো। ঠিক আছে, তারপরে ওনাদের হচ্ছিল এই লাস্ট যে দিওয়ালিটা গেল, কালী পুজোর দিন আমাদের হয়েছিল কাজটা। এন্ট্রিটাকে রিমুভ করে পুরো যত নেগেটিভিটি ছিল সব রিলিজ করানো হয় বা অনলাইন। করে দিয়েছো হ্যাঁ, একদিনের মধ্যে? হাফ অ্যান আওয়ার লাগে। হাফ অ্যান আওয়ারে তুমি? ব্ল্যাক ম্যাজিক বলো কি পিতৃদোষ বলো, ম্যাক্সিমাম আমার টাইম লাগে 20 থেকে 25 মিনিট বা 15 মিনিটস। তার মধ্যে প্রোটেকশন থেকে শুরু করে রিমুভাল সব কিছু একসাথে। তো ওনাদের ওটা করানো হয়, করানো ইনস্ট্যান্ট উনি বুঝতে পারেন তখন যে হালকা লাগছে, ভাল লাগছে, পজিটিভ লাগছে, ঠিক আছে? কিছুদিন পরে বলি যে আপনাকে কিছুদিন পরে আমি জিজ্ঞেস করবো কেমন লাগছে না কেমন আছেন না আছেন। তো উনি বললেন আমাকে আবার দেখাও তুমি। একটা মজা এসছে না? হ্যাঁ, তো উনি নিজেই যখন দেখতে পারেন, আমি ঠিক আছে আমি প্রোগ্রেসটা আমি নিজের চোখে দেখতে চাই। হ্যাঁ, ঠিক আছে, ওটা আরো বেটার হবে না? তো উনি নিজেই দেখতে পাবেন কি প্রোগ্রেস হচ্ছে না হচ্ছে, আমার বলার থেকে ওইটা বেটার। ঠিক আছে, আমি রাজি হলাম। ঠিক আছে, আপনাকে একদিন টাইম দেবো, আপনি নিজে দেখে নেবেন। আমি কিছু বলবার চেয়ে ভালো আপনি নিজে দেখুন। তো ঠিক আছে, একদিন কতদিন, 15 days। তো অনলাইনে ওনাকে নেওয়া হলো, নিলাম, সামনে বসলেন উনি। তো তখন ওনার মুখে অন্যরকম গ্লেজ দিচ্ছে, তখন মুখ চোখ চেঞ্জ হয়ে যায়, যখন নেগেটিভ এনার্জি কাটে না, একটা গ্লো এসে যায় মুখের মধ্যে। তো তারপরে ওনাকে দেখানো হলো, দেখুন তো এরকম আমি জিজ্ঞেস করছি এখন এন্টিটিটা কোথায়, তো এখন কি করছে, এখন মানে হার্ম করছে কিনা, ক্ষতি করছে কিনা। তো দেখলেন যে এখন অনেকটা মানে শান্ত হয়ে গেছে, আর এন্টিটিটাকে দেখতে পাচ্ছি না, আগের মতো আর নেই, এখন সব শান্ত, এখন পিসফুল হয়ে গেছে। যাক, আপনার তাহলে কাজ হয়ে গেছে। এবার আপনি তারপর বললেন যে ওনার মেয়ের বিয়ে আটকে ছিল, সম্বন্ধ আসছিল না। কাজ করার পরেই বললো যে সম্বন্ধ আসছে, শুরু হয়ে গেছে বাহ। ফ্লো। তো এটাই, এইভাবেই পজিটিভ এনার্জি লাইফে এবার ঢোকে জিনিসগুলো কাটলে। থ্যাংক ইউ দাদা, আমাদের এত সুন্দর একটা ঘটনা, মানে খুব সহজে কিন্তু কাজ হয়, মানে তোমার কাছে মানে কয়েকটা লোক থাকে যে 2 দিন 3 দিন লাগবে, আমার যেতে হবে। হ্যাঁ, এবার এগুলো- একটা কথা বলি, এনার্জি কেটে যাবে ইনস্ট্যান্ট, হুম কিন্তু যে এত দীর্ঘ বছর ধরে যে একটা ময়লার চর, ধরো 18 বছর ধরে কারোর সমস্যা, ওই যে চরটা ওটা একদিনে কাটে না, ওটা কাটতে সময় লাগে হুম। 1 বছর 2 বছর। এবার কিন্তু যার তুমি যত, যে চ্যান্ডিং গুলো দিয়েছো বা রেমিডিস গুলো দিয়েছো, তারা যদি মানা শুরু করে তাহলে বেশি দিন লাগবে না। না, ম্যাক্স এই ধরনের সমস্যা 1 থেকে 1.5 বছর, এর বেশি আর লাগবে এর না। বেশি লাগে না। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আর আপনাদেরকেও বলবো এতক্ষণ থাকার জন্য থ্যাংক ইউ। নাম্বারটা আছে, খুব সহজে কাজ হওয়ার জন্য কিন্তু দাদাকে কল করতেই হবে। আর কিছু বলার নেই দাদা, থ্যাংক ইউ। Thank you. আবারও আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট ওয়ান অ্যান্ড অনলি শুভজিৎ দা, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার। নমস্কার। নমস্কার দাদা। নমস্কার।